শেষ সূত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৭৯। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না ভয় অসহায়ত্ব কাজে আসবে না। যা করার বুদ্ধি খাটিয়ে করতে হবে। কিন্তু কি করবে, কিভাবে বাঁচাবে ভাইকে, এ কথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও ভাঙা গলায় আর্তনাদ করে যাচ্ছে। সেই আর্তনাদ শুনে ছেলেগুলো খুব মজা পাচ্ছে, খুব হাসছে। হাসতে হাসতে যে যেভাবে পারছে হাতে থাকা রড আর হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে। বিশ্রী গালি দিচ্ছে। সায়ন একা পেরে উঠছে না, পারা সম্ভবও না। একা কতক্ষণ টিকবে, কতক্ষণ সহ্য করবে। ভাইয়ের নিস্তেজ হয়ে আসা গোঙানিতে শীতল কান্না ভুলে গেল। কৌশলে কামিজের ভাঁজে টিজারটি খুঁজতে লাগলো। কিন্তু ভাগ্যও যেন আজ নিষ্ঠুর খেলায় মেতেছে। এত খুঁজেও টিজারটি পেল না। ঘাড় বাঁকিয়ে চারিদিকে তাকালো, কিন্তু কোথাও নেই। শেষ আশাটুকু শেষ হয়ে গেল। তখন সায়নকে মারতে থাকা ছেলেগুলোর একজন হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, ভাই, এডারে কি শেষ কইরা দিমু, হাতে সময় নাই। বাইরের পোলাপান সিগনাল দিতেছে, বেশিক্ষণ থাকলে ঝামেলা হইব। এ কথা শুনে কনক ঘাড় ঘুরিয়ে তাকালো। সায়নের অবস্থা দেখে নির্লিপ্ত গলায় বলল, এত তাড়াতাড়ি শেষ করলে আমাদের কষ্টটুকু বিফলে যাবে। ও হচ্ছে পারফেক্ট ম্যান, আর পারফেক্ট ম্যানের বিদায় যদি পারফেক্টভাবে না হয় তাহলে পাপ লাগবে। তবে যা নিয়ে এত ঝামেলা সেই ঘটনা স্মরণীয় করব। ওকে ওর দরদি বোনের সামনে কোরবানি করব। তখন ছেলেটি আবার বলল, তাইলে এখানে আসেন, ফরজ কাজ আগে করি, খাওয়া মালরে আর কি খাইবেন, রাইতে না হয় ইনটে কাইনা দিমুনে। এ কথা শুনে কনক শীতলের দিকে তাকালো, ঠোঁটের কোণে নোংরা হাসি এঁটে কিছু একটা ভেবে বলল, যা ছেড়ে দিলাম, তোর ভাইয়ের মতো জানোয়ার হতে পারলাম না। তবে তোকেও শাস্তি পেতে হবে, কারণ তোর অপরাধ, তুই সায়নের বোন। ভাইয়ের অপরাধের দায় তোকেও নিতে হবে। এমন দায় যা জীবনেও না ভুলিস। সেই দায় হলো নিজের চোখে ভাইকে কুরবানি হওয়া দেখবি। আমি ছুরি চালাবো আর তুই কালিমা পড়বি, চোখ ভরে দেখবি ভাইয়ের ছটফটানি। আর তোদের অসহায় মুহূর্ত দেখে আমি পরাণ জোড়াবো। আর এটা হবে আমার বোনের প্রতি হওয়া অন্যায়ের ফয়সালা। একথা বলে কনক সত্যি সত্যি শীতলের ওপর থেকে সরে উঠে দাঁড়ালো। শীতলের চুলোর মুঠি ধরে টানতে টানতে সায়নের কাছে নিয়ে গেল। এক ধাক্কা মেরে ফেলল পিচঢালা রাস্তার ওপর। তবে শীতলের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সায়নের রক্তাক্ত দেহের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। গাল বেয়ে অঝরে জল গড়িয়ে গেল। দুই ধাপ এগোতেই রাস্তার ওপর ধপ করে বসে পড়ল। দেহে যেন প্রাণ নেই। কানে যা শুনল তাতে শরীর অবশ হয়ে আসছে। তার কি ক্ষমতা আছে ভাইয়ের? তার অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন জ্ঞান হারাবে। শরীরে আর কুলাচ্ছে না। কনক শীতলকে আরেকটা লাথি মেরে হাতে ছুরি তুলে নিল। ছুরির ধার পরখ করে আদেশের সুরে বলল, দেখ কিভাবে কুরবানি করতে হয়। খবরদার চোখ সরাবি না, নয়তো তোকেও আল্লাহর নামে কুরবানি করে ফেলবো। শীতল অসাড় শরীর নিয়ে রাস্তায় পড়ে রইল। কনক শীতলকে একবার দেখে ছেলেদেরকে ইশারা করতে ছেলেগুলো শক্ত করে সায়নকে চেপে ধরল। কনকও সবচেয়ে ধারালো ছুরি এনে সায়নের মাথার কাছে বসল। সায়ন তখন অস্পষ্ট সুরে কিছু বলতে চাইলে কনক হাসল। সায়নের এই দশা তার কলিজা ঠান্ডা করে দিচ্ছে। শান্তি পাচ্ছে সে, ভীষণ শান্তি। তবে মরার আগে শত্রুকে কিছু বলার সুযোগ দিলে মন্দ হয় না। তার আকুতি অসহায় দৃষ্টি মন ভালো করার খোরাক হবে। এ কথা ভেবে সুযোগ দিলে সায়ন অস্পষ্ট শুধু এটুকু বলল, আমার লাশ যাই করিস, আমার বোনটাকে অন্তত বাড়িতে পৌঁছে দিস। তোর মরা বোনের কসম দিলাম। এখনো বোনের সাফাই গাওয়া সহ্য হলো না কনকের। মুখের কথা শেষ না হতেই ধারালো ছুরি চালাতেই আচমকা তার দেহে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শক লাগলো। শরীর কেঁপে ঝিমঝিম করে উঠল, হাত থেকে ছুরি পড়ে গেল। গোঙানির মতো শব্দ করে রাস্তায় শুয়ে পড়ল কনক। নড়তে অবধি পারল না। কনককে পড়তে দেখে ছেলেগুলো অবাক হলো তারা। চোখ তুলে দেখে শীতল হাঁটু মুড়ে বসে আছে। শীতল কখন উঠে এসেছে খেয়াল করেনি। কখন রাস্তায় পড়ে থাকা টিজারটি হাতে তুলে নিয়েছে তাও দেখেনি। তারা বিস্ময় নিয়ে তাকাতে শীতল আরেকটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। কনকের হাত থেকে ছিটকে পড়া ছুরিটাই কনকের গলায় ঢুকিয়ে দিল। এমনভাবে ছুরি ঢুকালো ওপাশ দিয়ে ছুরি বেরিয়ে গেল। তাজা রক্তের বান এসে লাগলো শীতলের গায়ে। তবুও শীতল থামল না। চোখের পলকে ছুরি একটানে বের করে পরপর কনকের বুকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে মোচড় দিল। শখ খেয়ে স্থির হওয়া কনক ছুরিঘাতে কোরবানির গরুর মতো শব্দ করে একেবারে স্থির হয়ে গেল। শীতল নিজে থরথর করে কাঁপছে কাঁপছে সর্বাঙ্গ। একা একা বিড়বিড় করে বলছে, আর মারবি আমার ভাইকে? মারবি? মেরেই দেখ। শান্ত অবলা মেয়েটার অশান্ত রূপ থেকে ছেলেগুলো কিছু বলার ভাষায় হারিয়ে ফেলল। মেয়েটা এমন কিছু করবে কল্পনাও করেনি। তারা ছুটে গিয়ে কনকের শ্বাস চেক করে দুপা পিছিয়ে গেল।
কনকের শ্বাস চলছে না, জলজ্যান্ত ছেলেটা চোখের পলকে মারা গেল। এটা কিভাবে সম্ভব? এদিকে রাস্তা পাহারা দেওয়া ছেলেগুলো কল দিয়ে যাচ্ছে, কেউ রিসিভ করছে না দেখে মেসেজ করলো তারা সরে যাচ্ছে। আজ আমরা মিছিল শেষ করে ফিরে আসতে এ পথে ঢুকবে কিনা বলা যাচ্ছে না, তবে শীঘ্রই সরে যাওয়া উচিত। আজমদের হাতে পড়লে তাদের চিহ্ন রাখবে না। আবার যা ঘটে গেছে এখানে থাকলে তাদের ঘাড়ে দোষ আসতে পারে। মেয়েটা যখন মেরেছে সেই ফাঁসুক, একথা ভেবে আবার ভাবলো মেয়েটাকে কিছু না বলে যাওয়া ঠিক হবে না। তারা রড তুলে মারতে গেলে সায়ন গড়িয়ে গেল শীতলকে রক্ষা করতে। সায়নের তখনও জ্ঞান ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, রডের বাড়ি পড়ল শীতলের গায়ে। ছেলেগুলো দুই ভাই বোনকে আরেক দফা মারতে লাগলো। হকি স্টিকের লাস্ট বাড়িটা সায়নের মাথায় পড়াতেই এবার পুরোপুরি জ্ঞান হারালো সায়ন। শীতল ভাইয়ের মাথায় তার কোলে তুলে নিল, কামিজের এক কোণা দিয়ে যত্ন করে ভাইয়ের গলা আর মুখ মুছে দিল। গল গল করে রক্ত বের হচ্ছে, কিন্তু কোথা থেকে আসছে এত রক্ত? কোপানো বাহু, ফাটা মাথা, নাকি থেতলে যাওয়া মুখ থেকে, নাকি গলা থেকে? কোথায় ধরবে? কোথায় ধরলে রক্ত পড়া বন্ধ হবে? সে পড়ে থাকা হিজাব নিজের বুকে জড়িয়ে ভিভেলটা সায়নের মাথায় বেঁধে দিল। সায়নের পকেট থেকে রুমাল বের করে বাহু বাঁধল, তারপর ভাইয়ের কপালে চুমু খেলো। ধীরে ধীরে মাথায় হাত বুলাতে বুলাতে নিভু নিভু স্বরে ডাকলো, ভাইয়া, এই ভাইয়া, তাকাও না একটু। সায়ন তাকালো না, অনেক আগেই চোখ জোড়া বন্ধ করে নিয়েছে, মেনে নিয়েছে তার অসহায়ত্ব। সায়নের সারা শব্দ পেল না দেখে শীতল নীরবে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার গলার স্বর বসে গেল, চিৎকার করে কান্নায় অদ্ভুত শোনাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো কাউকে খবর দিতে হবে, ভাইকে হসপিটালে নিতে হবে। এদিক ওদিক তাকিয়ে ব্যাগ খুঁজতেই নজর পড়ল রাস্তায় পড়ে থাকা সায়নের ফোনের দিকে। কেউ ফোন দিচ্ছে, সাইলেন্ট থাকায় শব্দ হচ্ছে না। সে সায়নের মাথাটা কোল থেকে নামিয়ে ফোনের কাছে গেল। ফোনটা হাতে তুলে দেখলো ডিসপ্লেতে ভাসছে আজমের নাম। কল রিসিভ করলেও গলা দিয়ে কথা বের হলো তার। ওদিকে আজম, হ্যালো ভাই, ভাই কথা কন, হ্যালো করেই যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা ভেবে আজম কল কেটে আবার কল ব্যাক করলো। শীতল সায়নের দিকে একবার তাকিয়ে কম্পিত হাতে কল রিসিভ করে বহু কষ্টে উচ্চারণ করলো, আজম ভাই, ভাইয়াকে, ভাইয়া উঠছে না, কথা বলছে না। সায়নের ফোনে মেয়েলি কণ্ঠস্বর শুনে আজব অবাক হলো। কান থেকে ফোন সরিয়ে নাম্বার চেক করে দেখলো সায়নেরই নাম্বার। ভাঙা গলা শুনে প্রথমে বুঝতে পারেনি এটা শীতল, পরে যখন বুঝলো আজমও যেন স্থির হয়ে গেল। আসন্ন বিপদের কথা মাথায় আসতেই শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, দরদর করে ঘামতে লাগলো। ঢোক গিলে বলল, শীতল বোন আমার, ভয় নেই, আমি এক্ষুনি আসছি। আশপাশ দেখে বলো তো বোন, কোথায় আছো তোমরা? আপনার সঙ্গে দেখা হলো ওই ওই রাস্তায়। আসছি বোন, এক্ষুনি আসছি। একথা বলে আজম ছুটতে শুরু করলো। আচমকা পাগলের মতো ছুটতে দেখে বাকি ছেলেরাও ঘটনা জেনে দৌড়াতে শুরু করলো। তারা মিছিল শেষ করে ফিরছিল। ছেলেপুলেরা মিছিল করলে তাদেরকে খুশি করতে হয়। সায়নের কথা অনুযায়ী আজম সেটাই করছিল, হাসাহাসি করছিল। সায়ন জিতলে বড়সড় ট্রিট নেবে সেটা নিয়ে আলোচনা করছিল। তারা আবার খুব সহজে সায়নের কাছে আবদার করতে পারে। সায়নও প্রথমে আবদার শুনে গালি দেয়, তারপর নিজেই আবদার অনুযায়ী সেসব এনে দেয়। মানুষটাকে এজন্যই তারা ভালোবাসে। এমন একটা মানুষকে যদি মেয়ের হিসাবে পায় তবে মন্দ হয় না। আজকের মতো মিছিল করা শেষ। রাত 9টার দিকে আরেকবার বের হবে পোস্টার লাগাতে। আজমদের মোড়ের দিকে কারা যেন পায়রার পোস্টার ছিঁড়ে ফেলেছে, নতুন করে আবার লাগাতে হবে। তাছাড়া কোন রাস্তায় যাবে জানার জন্য শায়নকে কল করেছিল আজম। কে জানে মানুষটার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। শুধু তাকে বারবার বলেছিল শায়নের দিকে খেয়াল রাখতে। এই নিয়ে আলোচনা করেছিল এবং বড়সড় একটা হামলা হবে আন্দাজ করেছিল। এটা যে আজই স্বপ্নেও ভাবতে পারেনি তারা। এদিকে বাড়িতেও জানাতে ভেবেই শীতল তার ফোন বের করলো, শুদ্ধকে কল দিল। মানুষটা গতকাল রাতে জেগেছিল, তাই কিছুক্ষণ আগে সে নিজেই বলেছিল একটু ঘুমিয়ে নিতে। সে ফিরলে আর ঘুমাতে দেবে না। আর যেভাবেই হোক ঠেলেঠুলে হলে রাতে ঘুরতে বের হবে, সারা রাত ঘুরবে, বাইরে খাবে। সে ফিরতে ফিরতে যেন ঘুমিয়ে নেয়। একথা শুনে বোধহয় শুয়েছে ভেবে সীতারাকে কল করলো। কল ঢুকতেই বুক কেঁপে উঠল। একজন মাকে কিভাবে ছেলের এমন অবস্থার কথা জানাবে সে? ভেঙে পড়লে হবে না, বড় মাকে বললে শুদ্ধর কানেও খবর চলে যাবে। সেই মানুষটাকে যে তার বড্ড প্রয়োজন। অতঃপর সীতারাকে জানিয়ে শীতল পুনরায় সায়নের কাছে বসল। যত্ন করে মাথাটা আবারও কোলে তুলে সায়নের কানে কানে বলল, খবরদার পালানোর চিন্তা করবে না। পৃথিবীতে আলো দেখার আগে ওই ছোট্ট প্রাণটিকে এতিম করে দিও না ভাইয়া, এতটা নিষ্ঠুর হইও না। একথা বলে শীতল একবারে নিশ্চুপ হয়ে গেল। এরপর আজম এলো। আজমও কত করে ডাকলো, শুনলই না।
ছেলেপুলেরা দলে দলে আসার ঘটনা দ্রুত ছড়িয়ে গেল। ইমিডিয়েট অ্যাম্বুলেন্স কল করা হলো, কিন্তু সমস্যা হলো পানির পাইপ ফেটে এই রাস্তায় বড় গাড়ি ঢুকতে পারছে না। কিছুক্ষণ আগেও ঠিকই ছিল, হঠাৎ পাইপ ফাটলো কী করে? এটাও প্রশ্নই থেকে গেল। অ্যাম্বুলেন্স যেন কোনোভাবে আসতে না পারে। রবির দল দুই দিক থেকে মিছিলে নেমে রাস্তাটাও ব্লক করে ফেললো। এই সুযোগে সায়নটা যদি ভালোই ভালোই দুনিয়া চাইলে তাকে মেয়র হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রাজনীতি এমনই, বিপদে শত্রু মরুক, ভোট আমার, আসন আমার, ক্ষমতা আমার, এর বিনিময়ে 2 মিনিট শোক পালন করব না হয়। দেশবাসীকে দেখাতে দুটো ফোঁটার জায়গায় আরও 4 ফোঁটা চোখের পানি ঝরাবো। তবুও মরুক, এটাই রাজনীতির চক্র। বর্তমানে এরপরের ঘটনাটুকু আর একটা দুঃস্বপ্নের মতো কাটলো। হন্তদন্ত হয়ে শুদ্ধ এলো। শীতল সায়নের অবস্থা দেখে পুরো ঘটনা বোঝা শেষ। পাইপ ফাটার কথাটাও জানে, তবে বসে থাকার সময় নেই। সে দ্রুত গিয়ে ভাইকে বুকে জড়িয়ে নিল। কোথায় ধরবে, সবখানে কোপানো নয়তো থ্যাতলানো। সে আর অপেক্ষা করলো না, সায়নকে কোলে তুলে নিল। গাড়ির অপেক্ষায় বসে থাকা সম্ভব না। তাকে যেতে দেখে শীতলও উঠতে গেলে পুলিশ পথরোধ করলো, তাকে যেতে দেওয়া হবে না। এ কথা শুনে শুধু কিছু বলার আগে শীতল নিজে থেকেই বলল, নিয়ে যান ভাইয়াকে, ভাইয়াকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসছি। এ কথা বলে হাঁটা ধরল সামনের পথ দিয়ে। আজব মানুষ সরিয়ে তাকে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। তখন সারাফাত সাফওয়ান চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এলেন। গাড়ি রেখে হেঁটে এসেছেন, রীতিমতো হাঁপাচ্ছেনও। সারাফাত চৌধুরী শুদ্ধর সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে সায়নের দিকে তাকাচ্ছেন। চোখের পানিতে দুবার হোঁচট খেলেন। কেন জানি মুখ ফুটে একটা কথাও বের হচ্ছে না। তবে ভেতর থেকে কেউ যেন চিৎকার করে ডেকে যাচ্ছে, আব্বা, আব্বারে তাকা, কোথায় কষ্ট হচ্ছে? এই তো বাবা এসে গেছি, বাবাকে বল। ও বাপ, সায়ন, কলিজা আমার। সায়ন বরাবরই ওনার অবাধ্য ছেলে। বাবাকে প্রাণ দিয়ে ভালোবাসলেও ঘাটতারামি করা ওর স্বভাব। সাধারণ কথাকে পেঁচিয়ে ওনাকে রাগানো তার অতি পছন্দের কাজ। ভালো কথা বললেও কখনো শোনে না, যেমন এখনো শুনছে না। যেখানে একজন মানুষের জীবন মরণের কথা, সেখানেও কিছু মানুষের বিবেক কাজ করে না। এই যেমন মিছিলের নাম করে যাওয়ার পথে দল বেঁধে রবির ছেলেরা দাঁড়িয়ে আছে, সরতে বলতেও সরছে না। সিগারেট টানছে, নতুবা নিজেরা নিজেরা হাসাহাসি করছে। পরিস্থিতি বুঝে পুলিশ এসে মিছিল ভঙ্গ করলো। কেউ ঝামেলা করতে এসে তাকে ধোলাই করা হলো। সায়নের ছেলেপুলেরা ভিজে পড়ে কোনো মতে পানির পাইপ ঠিক করলো। শুদ্ধ ততক্ষণে অনেকটুকু পথ এগিয়ে এসেছে। আরেকটু এসে দেখলো অ্যাম্বুলেন্স আসছে। তাকে দেখা মাত্রই চালক দ্রুত নেমে সায়নকে শোয়ানোর ব্যবস্থা করলো। শুদ্ধ ভাইকে শুয়ে সারাফাত আর সাফওয়ান চৌধুরীকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে দিল। সে আসতে না দেখে সারাফাত চৌধুরী অবাক হয়ে বললেন, তুমি যাবে না? এদিকটা সামলে আসছি। একথা বলে চালককে তাড়া দিলে অ্যাম্বুলেন্স ছেড়ে দিল। শুদ্ধের হাতের ইশারায় আজম সহ 5 জন বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে ছুটল। পুরো ঘটনা পরিকল্পিত বুঝতে বাকি নেই, তাই তাদেরকে পাঠালো যাতে মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্স থামাতে না পারে। ওরা যেতেই শুদ্ধ শতরূপাকে কল করে কথা বলতে বলতে ছুটল শীতলের কাছে। অর্ক, হাসান আর স্যান্ডিকে হসপিটালে পাঠালো। সিরাতকে কল করে বলল বাড়ির কেউ যেন এক ধাপ বাইরে বের না হয়। একটু পরে আজব নিজে গিয়ে তাদের হসপিটালে নিয়ে যাবে। চারিদিকে বিপদ, এখন বুঝে শুনে চলতে হবে। শীতল তখনও ওখানেই চুপ করে বসেছিল। মিছিলের ছেলেপুলেরা চলে যাওয়ায় রাস্তাটা ফাঁকা। এই সুযোগ কনকের লাশও নিয়ে যাওয়া হলো। পুলিশ অনড় হয়ে বসে থাকা শীতলের দিকে নজর রাখছিল। কেন জানি মায়া হচ্ছে মেয়েটাকে দেখে। মায়া লাগার মূল কারণ, ভাইয়ের জন্য সে মানুষ মেরে ফেলেছে। রঙের দুনিয়ায় কত কাহিনী সাক্ষী হতে হয়, কত ঘটনা চোখে দেখতে হয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অপরাধীকে নিয়ে যেতে হবে। পুলিশ শীতলকে হ্যান্ডকাপ পরাতে গেলেই তখন ছুটতে ছুটতে শুদ্ধ এসে শীতলকে বুকে আগলে নিল। ওর মাথাটা বুকের সঙ্গে চেপে ধরতেই শীতলও আঁকড়ে ধরল শুদ্ধকে। এই বুকটাই খুঁজছিল সে। শীতল স্থির, কাঁদছে না, কথাও বলছে না। তখন পুলিশটি এগিয়ে এলে শুদ্ধ বলল, আমি বলছি ও পালানোর চেষ্টা করবে না, হ্যান্ডকাপ লাগাবেন না প্লিজ। স্যার, এটা প্লিজ। আরেক পুলিশের ইশারায় পুলিশটি কথা বাড়ালো না। তাছাড়া অল্প বয়সী অপরাধীকে 18 বছরের নিচে কোনোভাবে হ্যান্ডকাপ পরানোর নিয়ম নেই, বরং এটি আইন বিরোধী কাজ। শীতলকে এবার নিয়ে যেতে হবে। পুলিশটি তাড়া দিলে শুদ্ধ কান্নারত শীতলের মুখ 2 হাতের আঁচলায় ভরে নিল। তারপর শীতলের কপালে চুমু এঁকে বলল, কিচ্ছু হবে না, আমি আছি না। এ কথা বলে নিজের হাতে শীতলের মুখ মুছে দিল। মুছে লাভ হলো না, পরক্ষণে গাল ভিজে গেল। শুদ্ধ পুনরায় বুকে জড়িয়ে নিল। শীতলের কানে কানে নিচু স্বরে বলল, আমি সশরীরে না থাকলেও আমার হয়ে কেউ না কেউ থাকবে, ভয় নেই। এইটুকু বলে শীতলকে বুক থেকে সরিয়ে বলল, ওনাদের সঙ্গে যাও, একটু পরে আমি আর ফুপি আসছি। ভাইয়া।
ভাই আর কিছু হবে না ইনশাল্লাহ, কথা বলে শীতলকে বোঝালেও আসলেই কি তাই? এরপর শীতলকে দাঁড় করিয়ে যেতে ইশারা করলো। শীতলের সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক ধাপ বাড়িয়েও দাঁড়িয়ে গেল। ঘুরে তাকালো শুদ্ধের দিকে। মানুষটাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হবে। তার প্রশস্ত বুকটা ছাড়া ঘুমানো কষ্ট হবে। চোখের সামনে ভাসছে বোনের মুখ। শাইনের কথা শুনে তার অবস্থা কি হবে ভাবলে কলিজা কেঁপে উঠছে। তবে শান্তির কথা হলো যে অমানুষ তার ভাইয়ের গলায় ছুরি ধরেছে, সেই মানুষটাকে সরিয়ে ফেলেছে। যদি না সরাতো জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে যে উঠত। যা হয়েছে তা নিয়ে ভেবেও কাজ নেই, তবে সামনে যা হবে ভয় পেলে বা কান্নাকাটি করলে তার সামনে দাঁড়ানো মানুষটা ভেঙে পড়বে। অথচ এই মানুষটার এখন অনেক দায়িত্ব, অনেক কাজ। তাকে এখন থাকতে হবে অবিচল। মনে মনে একথা ভেবে মিষ্টি হেসে সামনের পথে পা বাড়ালো। সে জানে না সামনে কি আছে, কি হবে, কি হতে পারে। তবে প্রতি ধাপে ধাপে দোয়া করে গেল যেন বোনের মুখের হাসিটুকু অক্ষত থাকে। সীতারার বুকের মানিক যেন হাসি মুখে ফিরতে পারে। তাদের ভাই বোনদের খুনসুটিতে চৌধুরী নিবাসে যেন আবার চাঁদের হাট বসে। এ কথা ভাবতে ভাবতে সে পুলিশের গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিলে শীতল ঝাপসা হতে হতে অনেক দূরে চলে গেল। তৈরি হলো দূরত্ব। একটা সময় চোখের আড়ালেই হয়ে গেল। শুদ্ধ অনড় হয়ে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। যাকে এতদিন বুক পাঁজরে আগলে রেখেছিল, যার গায়ে আঁচ লাগার আগে নিজে ঢাল হয়ে দাঁড়াতো, আজ তাকেই চোখের সামনে পুলিশের গাড়িতে উঠতে দেখছে। যাকে চোখের আড়াল করে না, একা ছাড়ে না, বাড়ির কেউ কিছু বললে কথা শোনাতে ভোলে না, আজ তাকেই পুলিশের হাতে একা ছাড়তে হলো। আচ্ছা, তার কেমন লাগছে? বুকটা খুব বেশি পড়ছে? কি জানি কিছু হবে একটা।